Hey guys, welcome to our official YouTube channel Knowledgeum Education. গতকাল নিউজ পেপারে একটা খবর বেরিয়েছিল যে আরবিআই রাইটস অফ লোনস ওর্থ ₹68,000 crores। তো এটা নিয়ে আমরা ডিসকাস করব। এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার, আর আমরা মেনলি যে জিনিসটা ফোকাস করব সেটা হচ্ছে যে রাইট অফ জিনিসটা কী এবং এর মেরিটস আর ডিমেরিটস সম্পর্কে একটু ডিসকাস করব। এটা সম্পর্কে বেসিক্যালি। তো চলো শুরু করা যাক। ব্যাপারটা এই কারেন্ট অ্যাফেয়ারটা এলো কীভাবে? গতকাল সাকেত গোখলে নামে একজন আরটিআই অ্যাক্টিভিস্ট, মানে যিনি নিজেকে আরটিআই অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচয় দিয়ে থাকেন, তিনি একটা টুইট করেছিলেন। সেখানে তিনি দেখিয়েছিলেন যে আফটার এন সীতারামন রিফিউজ টু অ্যান্সার ওয়েনার্ড এমপি রাহুল গান্ধী's question on top 50 willful defaulters in the Lok Sabha, I had filed an RTI asking the same question. The RBI responded to my RTI with a list of willful defaulters and the amount owed as of 30th September 2019. এই টাইমলাইনটা খুব ইম্পর্ট্যান্ট, 30th সেপ্টেম্বর 2019। এখানে তিনি দেখিয়েছিলেন যে বিভিন্ন রকমের কোম্পানি, যেরকম মেহুল চস্কির একটা কোম্পানি আছে গীতাঞ্জলি, বিজয় মালিয়ার কোম্পানি কিংফিশার, এবং বাবা রামদেবের একটা কোম্পানি আছে রুচি সয়া বলে, রুচি সয়া। তো দেখা গেছে যে এইসব কোম্পানিগুলোর কিছু টাকা আরবিআই রাইট অফ করে দিয়েছে। তো এই রাইট অফটা কি শুধুমাত্র এই প্রথমবারই ঘটলো? একদমই নয়। এই রাইট অফ এর আগেও ঘটেছে। কেমন না, লাস্ট 3 বছরে 1.76 লাখ ক্রোর রাইট অফ করা হয়েছে 416 ডিফল্টারের, ঠিক আছে, লাস্ট 3 বছরে। এই 1.67 লাখ ক্রোরের মধ্যে 76,000 ক্রোর সেটা হচ্ছে শুধুমাত্র এসবিআই রাইট অফ করেছে, ঠিক আছে। তার মানে বলতে পারো যে 424 ক্রোর পার হেড রাইট অফ করা হয়েছিল, ঠিক আছে, পার বরাবর রাইট অফ করা হয়েছিল। তো এবার রাইট অফের মধ্যে অনেকের লোন 100 কোটির উপরে থাকে, অনেকের লোন 500 কোটির উপরে থাকে। তো অ্যাজ অন 31 মার্চ 2019 980 বড়োয়ার এমন ছিলেন যাদের লোন 100 কোটির উপরে ছিল এবং তাদের রাইট অফ করা হয়েছিল, এবং 71টা অ্যাকাউন্ট ছিল যাদের 500 কোটি টাকার উপরে লোন রাইট অফ করা হয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে গত 3 বছরের একটা হিসাব। তো এইবার দেখা যাচ্ছে যে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলোতেই বেশি পরিমাণে রাইট অফ করা হয়েছে, কারণ তারা বড় ব্যাঙ্ক। অবশ্যই পাবলিক সেক্টর ব্যাঙ্কের বড় বেস রয়েছে, যেমন এসবিআই সবথেকে বিগেস্ট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া। প্রাইভেট সেক্টর ব্যাঙ্কের কথা বলছি, পাবলিক সেক্টর ব্যাঙ্কের কথা বলছি। তো সেখানে এসবিআইয়ের টাকা ধার দেওয়ার পরিমাণটাও যেমন বেশি হবে, তেমনি রিপেমেন্ট অতটা হবে না, অর্থাৎ এনপিএ বা ধার রাখার পরিমাণটাও বেশি হবে, আর সেক্ষেত্রে রাইট অফের পরিমাণটা বেশি হবে। এটা স্বাভাবিক যে এসবিআই বেশি হবে। দেখা যাচ্ছে এসবিআই 76,610 কোটি টাকা, তারপর আছে পিএনবি ব্যাঙ্ক, এবং এরপরে যেটা জিনিসটা দেখার যেটা অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে আইডিবিআই ব্যাঙ্ক। আইডিবিআই ব্যাঙ্ক কিন্তু পাবলিক সেক্টর ব্যাঙ্ক না, এটা প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক। সুতরাং পাবলিক সেক্টর ব্যাঙ্ক কি যে রাইট অফ করছে এমন নয়, প্রাইভেট সেক্টর ব্যাঙ্কও অনেক রাইট অফ করেছে। তো দেখা যাচ্ছে আইডিবিআই ব্যাঙ্কও 26,219 কোটি টাকার উপরে রাইট অফ করেছে অ্যাজ অন March 31 2019। তো এটা হচ্ছে ঘটনা। এখানে আপনারা দেখতে পারেন যে কোন কোন ব্যাঙ্কগুলো কেমন কী করেছে, এই লিস্টের মাধ্যমে আপনারা সেটা ভালো করে দেখতে পারবেন। এবার ঘটনা হচ্ছে যে হোয়াট ইজ রাইট অফ, রাইট অফ জিনিসটা কী, ঠিক আছে। যে ব্যাঙ্ক একজন ইন্ডিভিজুয়ালকে কিছু টাকা লোন দিল, ঠিক আছে। সাপোজ দেখা যাক ইন্ডিভিজুয়াল হচ্ছে রিলায়েন্স, একে লোন দিলে ধরা যাক 1000 crore, ওকে, 100 কোটি টাকা। এইবার দেখা গেল যে বললো যে এই 100 কোটি টাকা তোমাকে একটা সার্টেন টাইমের মধ্যে তোমাকে পরিশোধ করতে হবে। এবার রিলায়েন্স হয়ে গেল সেই সার্টেন সময়ের মধ্যে 100 কোটি টাকা পরিশোধ করতে পারলো না, ঠিক আছে। এইবার তাকে আরও এক্সট্রা 3 মাস টাইম দেওয়া হবে, এক্সট্রা 3 মাস, 90 days,
90 ডেজ টাইম দেওয়া হবে যে তুমি তার মধ্যে পরিশোধ করে দাও। কিন্তু দেখা গেল যে সেই টাকাটা সেই নেক্সট 90 দিনের মধ্যে পরিশোধ করতে পারলো না, তখন সেই টাকাটা নন পারফর্মিং অ্যাসেটস হিসেবে কাউন্টেড হবে, অর্থাৎ এনপিএ নন পারফর্মিং অ্যাসেট। নন পারফর্মিং অ্যাসেট মানে কি? যে অ্যাসেট পারফর্ম করছে না, অর্থাৎ যে অ্যাসেট তোমাকে কোনো ইন্টারেস্ট দিচ্ছে না। তুমি একজনকে ধার দিয়েছো, সে তোমাকে ক্যাপিটালও ফেরত দিচ্ছে না, তোমাকে ইন্টারেস্টও ফেরত দিচ্ছে না একটা সার্টেন টাইমের পরে, তখন সেটা এনপিএতে কনভার্ট হয়ে যায়, ওটা নন পারফর্মিং অ্যাসেটস। এটা তখন আর অ্যাসেট থাকে না, এটা তখন লায়াবিলিটি হয়ে যায়। পরীক্ষাটা কোশ্চেন আসে যে এনপিএ কি, অ্যাসেট না লায়াবিলিটি? তখন এটা কিন্তু লায়াবিলিটি। মানে লায়াবিলিটি কী না, লায়াবিলিটি আমার কাছে অ্যাসেট আছে কিন্তু তার পরিবর্তে আমি কিছু পাচ্ছি না, সেটাই হচ্ছে লায়াবিলিটি। এনপিএ হচ্ছে সেরকমই, নন পারফর্মিং অ্যাসেট, অর্থাৎ এই অ্যাসেটটা কোনো পারফর্ম করছে না, যে জন্যে এই অবস্থা। ঠিক আছে, এইবার এই এনপিএ যখন আরও তিনটে কোয়ার্টার নেক্সট থ্রি কোয়ার্টার যখন ব্যাংকে মজুদ থাকে আর ব্যাংক তখনও কোনো রিটার্ন পেলো না, তখন কি করবে? সেই টাকাটা রাইট অফ করে দেবে। ঠিক আছে, সেই টাকাটা রাইট অফ করে দেবে। নেক্সট 3 মাস বলতে প্রথম 3 মাস হচ্ছে এনপিএ, তারপরে 3টে কোয়ার্টার মানে 3 তিরিক্ষে 9 মাস, অর্থাৎ প্রথম 3 মাস তারপরে 9 মাস মানে 12 মাস, অর্থাৎ 1 বছরের মধ্যে এটা রাইট অফে চলে যাবে। এইবার একটা ঘটনা, সেটা হচ্ছে যে রাইট অফ জিনিসটা কি? রাইট অফ জিনিসটা হচ্ছে যে এ লোন রাইট অফ ইজ এ টুল মেকানিজম বাই ব্যাঙ্কস টু ক্লিন আপ দেয়ার ব্যালেন্স শিটস। ঠিক আছে, এই লোন রাইট অফটা হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা মেকানিজম অথবা টুল যেটা ব্যাংক ইউজ করে তার ব্যালেন্স শিটটাকে ক্লিন আপ করার জন্য। ব্যাংকের কী থাকে? একদিকে থাকে অ্যাসেট, একদিকে থাকে লায়াবিলিটি। যাকে লোন দিচ্ছে, যেরকম প্রথমে আমি রিলায়েন্সে দিয়ে একটা উদাহরণ দিলাম, তো সেই রকম আর কি, যে 100 কোটি টাকা লোন দিল, শোধ করতে পারলো না, সেটা তখন ব্যাংক কী করবে? এই টাকাটা এক্সপেন্সে দেখিয়ে দেবে। এইবার ঘটনা হচ্ছে এটা তো গেল রাইট অফ, কিন্তু এই ব্যালেন্স শিটটাকে কীভাবেও পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, এবার ঘটনা যখন কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো কোম্পানিকে কোনো ব্যাংক লোন দেয়, ধরো যাক রিলায়েন্সকে 100 কোটি টাকা লোন দিল, তো তখন ব্যাংকের একটা প্রভিশন আছে যে এই টাকার কিছু পার্সেন্টেজ ব্যাংক এক জায়গায় স্টক করে রাখবে, ওটা 5 to 20%। ঠিক আছে, যে আমি বলি যে কীভাবে, যে হাউ ডাজ ইট হেল্প দ্য ব্যাংক, এটা এই যে রাইট অফ জিনিসটা কীভাবে ব্যাংককে সাহায্য করছে, বলছে ইট গিভস দ্য ব্যাংক দ্য চান্স টু ইউজ এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি পার্কড ফর দ্য প্রভিশনিং পারপাসেস। প্রভিশন জিনিসটা কি? যখন আমি কাউকে লোন দিচ্ছি তখন তার কিছুটা পার্সেন্টেজ আমি এক জায়গায় স্টক করে রাখবো। কেন স্টক করে রাখবো? যে যাতে করে পরবর্তীতে যদি সেই টাকাটা আমার কাছ থেকে চলে যায়, মানে সে যদি আমাকে লোন শোধ করতে না পারে, তাহলে আমি এই টাকাটা আমি ইউজ করতে পারবো সেই জায়গাটায়। ঠিক আছে, ধরা যাক 100 কোটি টাকা লোন নিয়েছে, তো সেখানে ধরা যাক 20% প্রভিশন পারপাস হিসাবে রেখে দেওয়া হলো, অর্থাৎ 20 কোটি টাকা। ব্যাংক কিন্তু তার গাটের করে খরচ করে 100 কোটি টাকা লোন দিল, আবার আরেক দিক থেকে আর একটা খাত থেকে 20 কোটি টাকা সে আরেক জায়গায় সঞ্চিত রাখলো। এবার রিলায়েন্স দেখা গেল টাইম লিমিটের শেষে 100 কোটি টাকা শোধ করতে পারলো না, সেখানে হয়তো গেলো 60 কোটি টাকা, ধরো 60 কোটি টাকা লোন পরিশোধ করলো, 60 crore। এইবার তাহলে বাদ বাকি 40 crore তো আছে, শোধ করতে পারলো না, তখন ব্যাংক কী করবে? তার যে 20 কোটি টাকা রাখা ছিল প্রভিশনিং পারপাস হিসাবে, সেটা এখানে অ্যাড করে দেবে। তাহলে আমার মেনলি যেটা কিউমিউলেটিভ যেটা আমার লস হচ্ছে, সেটা 20 কোটি টাকা হচ্ছে, আমার লসটা কিন্তু কমে গেল, 40 কোটি থেকে 20 কোটি নেমে এলো। এবার এই 20 কোটি টাকা এক্সপেন্সের খাতায় দেখা হবে,
এই 20 টাকা এক্সপেন্সের খাতায় দেখাবে যে ঠিক আছে ব্যাংকের লসই হয়েছে কিছুটা, কিন্তু লসটা কম হয়েছে। এটা হচ্ছে ঘটনা। এইবার আপনারা বলতেই পারেন যে তার মানে তো 20 কোটি টাকা আমার লস হলো, তাই না? অবশ্যই লস তো হলো, কিন্তু অতটা লস হলো না। এবার 20 কোটি টাকা ফেরতও পেয়ে যেতে পারে। কীভাবে? তার আর একটা প্রসেস হচ্ছে যে ডাজ ইট মিন দ্য ব্যাঙ্ক লুজেস দ্য মানি? দ্য ব্যাঙ্ক ডাজেন্ট কমপ্লিটলি লুজ দ্যাম। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ইফ দ্যাট ফার্ম আর কোম্পানি গোজ ব্যাংক্রাফট, দ্য ব্যাঙ্ক ক্যান গো ফর লিগাল রুটস। এক্স্যাক্টলি। এখানে একটা টার্ম আসবে, সেই টার্মটা হচ্ছে আইবিসি। আইবিসি অর্থাৎ ইনসলভেন্সি ব্যাংক্রাফটসি কোড। যখন কোনো কোম্পানি দেউলিয়া হয়ে যায়, অনেক সে দেখা গেলো এসবিআইয়ের কাছ থেকে বা কোনো ব্যাংকের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে, কিন্তু সে পরিশোধ করতে পারলো না এবং সেই কোম্পানিটা পরে ডুবে গেল, তখন কি করবে? সেই ব্যাংক সেই লিগাল রুটের থ্রু দিয়ে সেই কোম্পানিটা বিক্রি করার চেষ্টা করবে। তার থেকে যে টাকাটা আসবে সেই টাকাটা ব্যাংক নিয়ে নেবে। ঠিক আছে? এই যেমন জেট এয়ারওয়েজ ডুবে গেল, তো যার ফলে ওটা ব্যাংক্রাপসির মধ্যে চলে এলো, আইবিসির মাধ্যমে চলে এলো। এবার ব্যাংক সেটা বিক্রি করে কিছু কিছু পার্সেন্টেজ তারাও পেয়ে গেল। এইবার ঘটনা হচ্ছে, প্রথমে যে রিলায়েন্সের উদাহরণ দিয়েছিলাম সেখানে 20 কোটি টাকা ব্যাংকের লস হয়েছিল, কিন্তু সেটা আমরা এক্সপেন্সের খাতায় দেখিয়েছিলাম। ঠিক আছে? এইবার ব্যাপারটা কি, এই ব্যাংক্রাপসির এই আইবিসির মাধ্যমে ব্যাংক যেটা উপার্জন করবে সেটা কিন্তু অ্যাজ এ প্রফিট হিসাবে কাউন্ট হবে, অ্যাজ এ প্রফিট। এটা কিন্তু যে ওই 20 কোটি টাকার ইকুইভ্যালেন্ট হিসেবে কাউন্ট হবে না। এখান থেকে যা আসবে সেটা অ্যাজ এ রিকভারি অথবা অ্যাজ এ প্রফিট অথবা সারপ্লাস হিসেবে কাউন্টেড হবে। এটাই হচ্ছে ঘটনা। আর এখানে আর যে কারেন্ট অ্যাফেয়ার আরেকটা কথা ছিল যে উইলফুল ডিফল্টার্স। উইলফুল ডিফল্টার্স কারা? না, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা টাকা পরিশোধ করে না। রুচি সোয়া বা পতঞ্জলি, রুচি সোয়া, তারপরে কিংফিশার, এদের টাকা থাকতেও এরা পরিশোধ করছে না, তখন তাকে হবে উইলফুল ডিফল্টার্স। ঠিক আছে? তো লাস্টলি আর একটা কথা বলার আছে, একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে যে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এটা নিয়ে, তো আরবিআই ক্ল্যারিফাই করেছে যে টাকাটা তারা রাইট আপ করেছে ইন্ডিয়ান ব্যাংক, সমস্ত ব্যাংকগুলো যে 68,000 কোটি টাকা যেটা রাইট আপ করেছে, তার মানে এই নয় যে তারা সেই টাকাটা আর ফেরত পাবে না। ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে আরবিআই নির্দিষ্ট করে ইন্ডিকেট করে বলেছে যে সেটা হচ্ছে যে এই লোনটা ছিল, এই রাইট অফটা ছিল প্রুডেন্সিয়াল অ্যান্ড টেকনিক্যাল ইন নেচার। ঠিক আছে? আর অলরেডি এই টাকার কিছু পরিমাণ ব্যাংক প্রভিশন করে নিয়েছিল। আগেই বলেছি যে হোয়াট ইজ প্রভিশনের মাপকাঠি কী। তো অলরেডি 100% প্রভিশন ব্যাংকগুলো করে রেখেছিল, প্লাস কিছু কিছু লোন অলরেডি পরিশোধ করে রেখে দিয়েছিল। এবং ব্যাংক এখনই তারা এই টাকাটা না পাওয়ার জন্য তারা এই ছাড়ছে না। তারা আশাবাদী যে এর পরে আস্তে আস্তে তারা সেই টাকাগুলো ঠিক পেমেন্ট পেয়ে যাবে, আর রিপেমেন্ট ঠিক পেয়ে যাবে। তো এটাই আর কি কথা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ইফ ইউ লাইক দ্য ভিডিও। থ্যাংকস ফর লিসনিং। হ্যাভ এ গ্রেট ডে।